বিজ্ঞাপন বিরতির পর আজকের অনুষ্ঠানের শেষ অংশে পৌঁছে গেছি আমরা। আজকে আমরা আলোচনা করছি নির্বাচন পরবর্তী রাজনৈতিক অবস্থান নিয়ে বিলেতের প্রেক্ষাপটে। উদয়তা, আপনার কাছে বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে প্রশ্ন ছিল যে আমাদের কলার এখনও রয়ে গেছেন, আমি আসবো আপনার কাছে, তবে প্রশ্নটা করে নিই যে ব্রিটেনের নির্বাচনে এই যে নতুন একটি ধারা সৃষ্টি হয়েছে ব্রেক্সিট পার্টি, এবং যেটা আপনারা বলছেন যে ব্রেক্সিট অ্যাকচুয়ালি এই যে নির্বাচনটি হয়ে গেল সেই নির্বাচনে সবচাইতে জয়ী বোধহয় বা লাভবান হয়েছে ব্রেক্সিট পার্টি। তো আগামী আমাদের নির্বাচন পরবর্তী অবস্থানে ব্রেক্সিট, এখন যেটা বলা হচ্ছে যে ব্রেক্সিট হবেই, এবং যেটা আমাদের প্রাইম মিনিস্টার ব্রেক্সিট বিল এক্সটেনশন রুল আউট করার জন্য ব্রেক্সিট বিলটি এনেছেন, তার ফলে যেটা আমরা মনে করতে পারছি যে অবস্থান হবে যে ব্রেক্সিটের এক্সটেনশনও আর করা হবে না। সুতরাং ব্রেক্সিটের যেই ডেট তারা ফিক্স করবে সেই ডেটেই ব্রিটেনকে ইউরোপ থেকে বেরিয়ে আসতে হবে। যেটা আমরা অবশ্যই এখন বুঝতে পারছি যে কনজারভেটিভ পার্টির এই ধরনের সাফল্যে তারা যেভাবেই হোক তারা ব্রেক্সিট করে বেরিয়ে আসবে, এবং সেটাই হয়তো ব্রিটেনের সাধারণ জনগণ চাচ্ছে। আপনি ব্রিটেনের রাজনীতির ভবিষ্যৎ ধারাটাকে কিভাবে দেখছেন? এদিকে লিডারশিপের চূড়ান্ত একটা ভারসাম্যহীন অবস্থা লেবার পার্টিতে, লিবডেমও সে ধরনের শক্ত অবস্থানে নেই, ব্রেক্সিট পার্টি একটা খুব ট্যাকটিক্যাল একটা পজিশনে আছে, এবং আমাদের বরিস জনসন তার লিডারশিপ নিয়েও কিন্তু আমাদের একটা ভিন্ন আলোচনা হতে পারে। সেখানে তার ক্রেডিবিলিটি, তার স্টাইল, এবং যেটা আমরা বলছিলাম যে যুক্তরাষ্ট্র এবং ভারতপন্থী যে ধরনের রাজনৈতিক চর্চা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি, যে এক্সট্রিম রাইট একটা অবস্থান, সেগুলো আমাদের রাজনীতিতে একটা বড় প্রভাব ফেলছে। তো আমাদের আগামীর পথ চলাকে আপনি কিভাবে দেখছেন? আমি এক্সট্রিম রাইট শব্দটা ব্যবহার করব না, আমি যেটাকে ইংরেজিতে পপুলিজম অ্যান্ড ন্যাশনালিজম দেখা যায়, যে ধারাটা আপনি ভারত এবং যুক্তরাষ্ট্রের কথা বলছেন, ইউরোপের কয়েকটা দেশও আছে, এবং এই দেশেও সেটা দেখা গেছে। আপনি যদি নির্বাচনের ফলাফলটা বিশ্লেষণ করেন তাহলে কিন্তু ন্যাশনালিজমটা প্রকটভাবে দেখা যায় ইংল্যান্ডে, স্কটল্যান্ডে, এমনকি নর্দার্ন আয়ারল্যান্ডেও। নর্দার্ন আয়ারল্যান্ড কিন্তু ডিইউপি 2টো সিট হারিয়েছে, এবং ওখানে নর্দার্ন আয়ারল্যান্ড অ্যালায়েন্স যে নতুন পার্টি হয়েছে, শিনফেইনের যে 7টা আসন ওরা ধরে রেখেছে, ওখানেও মেজরিটি কিন্তু ন্যাশনালিস্ট। স্কটল্যান্ডে 59টার মধ্যে 48টা 13টা যোগ করেছে এসএনপি, ন্যাশনালিস্ট। ইংল্যান্ডেও আপনি যদি বিশ্লেষণ করেন, ইটস দ্য ইংলিশ ন্যাশনালিজম দ্যাট হ্যাজ কাম আপ। এই জিনিসগুলো কিন্তু আমাদের দেখতে হবে যখন আমরা নির্বাচনটা বিশ্লেষণ করছি। আপনি যে কথাগুলো বলছিলেন ইইউ থেকে বেরিয়ে আসার, 31শে জানুয়ারি অফিসিয়ালি বেরোবে, কিন্তু ট্রানজিশন পিরিয়ডটা কী হবে? আজকে যেটা বরিস জনসন বলছিলেন যে 2020 ডিসেম্বরের মধ্যে আমরা বেরিয়ে আসবো, উইল মেক ইট আনলফুল টু এক্সটেন্ডেড, কিন্তু সেটা কি সম্ভব হবে? আমার তো মনে হচ্ছে এটা সিম্বলিক একটা ব্যাপার, একটা প্রতীকী একটা ব্যাপার, ওনার যে সমর্থক আছেন তাদেরকে খুশি করার ব্যাপার। এবং এই জিনিসটাই আমার সবচাইতে বড় ভয়, যে আগামী 4 বছরে আমরা অনেক বড় বড় কথা বলবো, কিন্তু সেগুলো আমরা কতটা বাস্তবায়ন করতে পারবো। এই যে হাসপাতালের সংখ্যা বাড়ানো হচ্ছে, নার্সের সংখ্যা বাড়ানো হচ্ছে, বাসের সংখ্যা বাড়ানো হচ্ছে, এডুকেশনে এত পয়সা দেওয়া হচ্ছে, এই 9 বছরের অস্টেরিটিতে যে পয়সাগুলো খরচ হয়নি, আমার তো মনে হয় সেই পয়সাগুলোই খরচ করা হচ্ছে। সুতরাং নতুন টাকা কোথাও খরচ হচ্ছে বলে আমার মনে হয় না। 2009 থেকে যে অস্টেরিটি প্রোগ্রাম শুরু হয়েছে, তাতে ব্রিটেনের যে ক্ষতিটা হয়েছে, সেই ক্ষতিটা হয়তো আস্তে 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 পূরণ করা হবে, নতুন কিছু হবে বলে তো আমার মনে হয় না। বুলবুল, প্রথম কথা হচ্ছে যে বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে লিডারশিপ নিয়ে বেশ দুজন কলার কল করেছেন। সে জায়গাটাতে আমি একটা লাইনে শেষ করতে চাই যে জেরেমি করবিন অ্যাজ এ হিউম্যান বিইং উনি কেমন, কতটা প্রিন্সিপাল নিয়ে আছেন, সেটা কিন্তু একটা আলোচনা। কিন্তু একজন পলিটিক্যাল লিডারকে কিন্তু সেন্ট হওয়ার প্রয়োজন নেই। তিনি ভালো কথা বলবেন, ভালো, তিনি বই লিখতে পারেন, সেটি নিয়ে পলিটিক্যাল ডক্ট্রিন নিয়ে আলোচনা হতে পারে, সেগুলো মানুষকে উদ্বুদ্ধ করতে পারে, কিন্তু সেটার ইমপ্লিমেন্টেশনটা কিন্তু খুব জরুরি। লিডার হিসেবে সাফল্য করবিনের লিডারশিপ নিয়ে হয়তো আগামীতে লেখা হবে, আরো আলোচনা হবে, এবং তার ব্যাপারে হয়তো বিভিন্ন স্থানে মূর্তি তৈরি হতে পারে, হোয়াট এভার হ্যাপেন্স, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তার লিডারশিপে লেবার পার্টির
পরাজয়কে আমরা দেখছি, সেই অবস্থান থেকে যদি আমরা দেখি এবং হয়তো কিছুদিনের মধ্যে আমরা তার লিডারশিপ নিয়ে আরো আবার একটি জটিল অবস্থা সৃষ্টি হতে পারে লেবার পার্টির মধ্যে। কেন এই কথাগুলো বলতে হচ্ছে আপা, মানে যারা জেরেমি করবিনের এই সমালোচনা কি নিতে পারেন না, তারা আসলে জেরেমি করবিনকে এক দেবতার পর্যায়ে পৌঁছে দিয়েছেন। তো উনি তো রক্তমাংসের মানুষ, পলিটিক্যাল লিডার, এবং তার ক্রিটিসিজমটা তো সহ্য করার মতো ক্ষমতা থাকতে হবে না। সেটা যদি সেটা তাদের ক্ষমতা না থাকলে না, এটা তো লেবার পার্টির মেম্বাররাই বেশি, মানে যারা ফোন করছেন তারা তো লেবার পার্টির সমর্থক বা জেরেমিকে পছন্দ করেন। কিন্তু তার সবচেয়ে বড় ক্ষতির কারণ আমি যেটি বলতে চাচ্ছি আর কি, মূল পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে এই যে তাকে দেবতা বানিয়ে রাখা হয়েছে, তারাই কিন্তু আবার মোমেন্টামকে তারা বেগবান করার চেষ্টা করেছেন এবং সেখানেই কিন্তু বিভাজনের শুরু হয়েছে। তো কাজে আপনি কেন লিডার হিসেবে তাকে ব্যর্থ বলছেন, কেন আপনি তাকে সফল বলছেন? মূল কারণটা হচ্ছে যে এই যে ইউনাইট করা এবং স্ট্র্যাটেজিক হতে পারলেন না, সেটা তো লিডারশিপের একটা ব্যর্থতা। তিনি একজন ভালো মানুষ ডাজন্ট নেসেসারিলি মিন যে তিনি একজন ভালো পলিটিক্যাল লিডার। ফিরিয়ে নিয়ে আসি আমার যে প্রশ্নটা ছিল উদয়দার কাছে, যে আমাদের ব্রিটেনের আগামী রাজনৈতিক পথ চলাকে কিভাবে দেখছো, যে ইন টার্মস অফ লেবার পার্টিতে লিডারশিপের একটা সংকট, লিবডেমের লেবার পার্টির লিডারশিপের সংকট, আমাদের কনজারভেটিভ পার্টির লিডারশিপের ক্ষেত্রেও যে আমাদের সে ধরনের পূর্ণ আস্থা আছে সেটাও কিন্তু না, আমরা তার লিডারশিপেও কিন্তু যথেষ্ট ভারসাম্যহীনতা দেখি। তার ট্যাকটিক্যাল এক্সপার্টিস আছে, কিন্তু লিডার হিসেবে, সে ক্যারিজম্যাটিক হিসেবে এবং এদেশের একটি বিশেষ গোষ্ঠীর প্রতি তার যে ধরনের নেতিবাচক অবস্থান, আমরা তার যে ধরনের কমেন্টগুলো দেখেছি বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রে, সেই ক্ষেত্রেও কিন্তু তাকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। তো সেই ধরনের একজন লিডারের নেতৃত্বে অবশ্যই দেশের জনগণ তাকে ভোট দিয়েছে, সেটা আমাদেরকে মেনে নিতে হবে, এবং ব্রেক্সিট হবে এটাও এখন মোটামুটি একটি সুনিশ্চিত অবস্থান। পাশাপাশি ব্রেক্সিট পার্টিও এখন নতুন একটি ইস্যু। তো এই পথ চলাকে কিভাবে দেখছো? আমি যেভাবে দেখি সেটা হচ্ছে ওনারা ব্রেক্সিট পার্টি বলেন আর বরিস জনসন বলেন, এক ধরনের উন্মাদনা তৈরি করতে পেরেছে কিছু মানুষের ভেতরকার যে উগ্র মানসিকতা, এবং তারা যে একেবারে লিবারাল নন, কিছু ইস্যু ভিত্তিক বিষয় নিয়ে তারা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছে যান। এই ধরনের মানুষকে টার্গেট করে তারা আপাত দৃষ্টিতে কৌশলগত জায়গা থেকে সফল হয়েছেন। এবং আমি উদয়দার সঙ্গে সম্পূর্ণ একমত যে ধরনের রেটরিক তৈরি করে, যে ধরনের গিমিক তৈরি করে, যথেষ্ট হোমওয়ার্ক না করে তড়িঘড়ি করে বিভিন্ন সময় আমরা দেখেছি, যেমন বারবার কেন পার্লামেন্টে তার এই প্রস্তাবনাগুলো পাশ হচ্ছিল না, তার কারণ হচ্ছে যে তিনি নিজেও কিন্তু চাননি যে ব্রেক্সিটের একটা সমাধান আসুক। তিনি চেয়েছেন এই ইলেকশন, ঘুরে ফিরে কিন্তু দীর্ঘ একটা পরিকল্পনার অংশ হিসেবে কিন্তু এই নির্বাচনটি হয়েছে। এখন তিনি এই সময়ের ভেতরে, অর্থাৎ আগামী 2020-এর মধ্যে এটা খুব বলবো যে সর্বজন গ্রাহ্য একটি সমাধানে তিনি পৌঁছতে পারবেন বলে আমি অন্তত কনভিন্স না, আমি বিশ্বাস করি না, আমি মনে করি না। তারপরে যেটি তৈরি হবে, আমি মনে করি লেবার পার্টির জন্য একটা বড় ধরনের সম্ভাবনা তৈরি হবে। কেননা ব্রেক্সিট ইস্যুটা যদি কোনো রকমে, উদয়দার শব্দটি আমি নিচ্ছি, যদি কোনো রকমে তিনি পার করে ফেলতে পারেন আগামী বছর, তখন কিন্তু এই যে NHS থেকে শুরু করে এডুকেশন এবং মানে ব্রিটেনের অসংখ্য সমস্যাগুলো সামনে চলে আসবে, যেটা মানে অ্যাড্রেস করার জন্য আমি মনে করি না বরিস জনসন কেপাবল অ্যাজ এ লিডার, অ্যাজ এ প্রাইম মিনিস্টার। তখন যদি ভালো একজন ক্যারিজমেটিক লিডার লেবার পার্টিতে এর মধ্যে নির্বাচন হয়ে যায়, তাহলে আমি মনে করি যে আগামী দিনগুলো লেবার পার্টির, এবং অফকোর্স যদি লিবডেমও সেই পথে হাঁটে এবং মানুষের রিয়েল প্রবলেমগুলোকে যদি অ্যাড্রেস করতে পারে, তাহলে এই যে লিবডেম বলি বা লেবার পার্টি বলি, একটা মিডল গ্রাউন্ড কিন্তু পলিটিক্সে দরকার ছিল। মানে খুব সোশ্যালিস্ট হয়ে যাওয়া আবার খুব ফার রাইটে চলে যাওয়া, এটা কিন্তু খুব ক্ষতিকর। মিডল গ্রাউন্ডে এসে যদি কেউ পলিটিক্সটা করতে পারে, তারা আমার মনে হয় যে এই সংকট থেকে বের করে আনার ক্ষেত্রে সবচেয়ে কেপাবল লিডারশিপ। এক্ষেত্রে আমি বলি, আপনি লেবার পার্টির আগের নেতৃত্ব যদি আমরা দেখি, 80-র দশকে মাইকেল ফুটকে যদি আমরা বাদ দিই, লেবার পার্টি সবসময় কিন্তু একটা সেন্ট্রিস্ট পার্টি, মেবি এ বিট টু দ্য লেফট অর এ বিট টু দ্য রাইট, এবং লেবার পার্টি সবসময় সেন্ট্রিস্ট পার্টি থেকেই কিন্তু সবচেয়ে বেশি নির্বাচনী ভালো ফলাফল পেয়েছে। সেটা কিন্তু আপনি ইতিহাস দেখলেই বুঝতে পারবেন। এবং এত বছর ক্ষমতায় না থেকে টনি ব্লেয়ার, হ্যাঁ, না, টনি ব্লেয়ার ওয়াজ নট ফার লেফট এনিওয়ে, হ্যাঁ, আমার সাথে বরং একটু রাইট, হ্যাঁ, সেটাই আমি বলছি, রাইট লিনিং বাট মোর অর লেস বিট রাইট অফ দি সেন্টার। এবং এত বছর ক্ষমতায় না থাকার পর লেবার পার্টি আবার কবে ক্ষমতায় আসবে, লেবার পার্টি নিজেদেরকে পুনর্গঠিত করতে পারবে, সেটা একটা বিরাট চ্যালেঞ্জ কিন্তু দলের জন্য। সেক্ষেত্রে একটা বড় লিডারশিপের একটা বড় চ্যালেঞ্জ থাকবে। না, দলকে ওইভাবে নিতে হবে, কারণ এখন অর্থাৎ দলের ভিতরে দলটি বাদ দিতে হবে। হ্যাঁ, আমি সেই কথাটাই বলতে চাইছিলাম। এবং
একেবারে একঘেঁষা হয়ে গেলে কিন্তু লেবার পার্টির ভবিষ্যৎ অতটা উজ্জ্বল হবে বলে মনে হয় না। সেই একই প্রশ্ন যদি মোল্লা ভাই আপনার কাছে থাকে যে হাউ ডু ইউ সি দ্য ফিউচার অফ ব্রিটিশ পলিটিক্স এতগুলো ডাইনামিক্স নিয়ে? প্রথমত কথা হচ্ছে আপু যে ব্রেক্সিট পার্টি যেই ভূমিকাটা পালন করেছে এই ইলেকশনে, আসলে এর পরে ব্রেক্সিট পার্টির কোনো ভূমিকা থাকবে না। অ্যাকচুয়ালি আমি মনে করি যে কিছুদিনের মধ্যেই হয়তো নাইজেল ফারাজ চলে আসবে, যে ব্রেক্সিট পার্টি বলে কোনো পার্টি নেই। বিকজ আমি নিজে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে দ্য পার্টির নামই হচ্ছে ব্রেক্সিট পার্টি, তো ব্রেক্সিট হয়ে যাচ্ছে, এরপরে তোমরা কি করবা? সো হি হ্যাজ ডান দ্য জব। আই ডোন্ট থিঙ্ক ইট উইল এক্সিস্ট এনিমোর। এরপরে হচ্ছে যে বুলবুল ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত, আমি ওই কথাটাই বলতে চাচ্ছিলাম, বাট বুলবুল ভাই আগে বলে ফেলেছে যে আমাদেরকে একটা মধ্য অবস্থানে চলে যেতে হবে। না, কিন্তু আপনি বলছেন যে ব্রেক্সিট পার্টির অবস্থান আর হয়তো বেশি দিন থাকবে না, কিন্তু আমরা যদি উদয়দার কথা এবং বুলবুলের কথা সূত্র ধরে বলি, এই যে ব্রিটিশ পলিটিক্স একটা নতুন অবস্থার আবির্ভাব, যে এই পপুলারিজম, ন্যাশনালিজম, এই ইস্যুগুলোর উপরে ভিত্তি করেই কিন্তু ব্রেক্সিট পার্টি দাঁড়িয়ে আছে। এবং তারা যদি এই ইস্যুগুলোকে আরো কি বলবো আরো মদত দিতে থাকে, তাহলে কিন্তু ব্রেক্সিট পার্টির হয়তো নামে ব্রেক্সিট পার্টি থাকবে না, কিন্তু এই আইডিয়ালিজমটা কিন্তু আরো ঘনীভূত হবে ব্রিটেনের রাজনীতিতে। সত্যি কথা বলতে এটা যে পপুলিজম এবং ন্যাশনালিজমের বিপক্ষে কিন্তু জোস উইনসন অনেক আগে থেকে কথা বলছিলেন এবং আমরা কিন্তু সেটা সবাই জানি। কিন্তু আলটিমেটলি আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে যে মানুষ ভোট দিয়েছে সবাই ব্রেক্সিটের পক্ষে এবং ব্রেক্সিট আমরা চাচ্ছি, কিন্তু এই জিনিসটাকে প্রসেসটাকে আপনাকে ত্বরান্বিত করার জন্য বা সামনে নিয়ে যাবার জন্য যে সময়টা আগাবে, এবং যত সামনে আমরা আগাবো তত কিন্তু আমাদের চোখ আস্তে আস্তে খোলা শুরু করবে, এবং খুলতে খুলতে আমরা যখন দেখবো যে আমার এডুকেশন সেক্টর এফেক্টেড হয়ে যাবে, আমার এনএইচএস এফেক্টেড হয়ে যাবে, আমার ট্রান্সপোর্টেশন এফেক্টেড হয়ে যাবে, তখন কিন্তু মানুষ আস্তে আস্তে বুঝতে শুরু করবে। তখন ওই জায়গাটাতে কিন্তু আমাদেরকে একটা গেম প্লে করার সুযোগ আছে, এবং ওইখানেই কিন্তু আমাদের একটা মধ্য অবস্থানের একটা ব্যাপক সম্ভাবনা আছে, এবং ওই জায়গাটাতে আমরা একটা ভালো রোল প্লে করতে পারবো যদি লেবার পার্টিতে একটা ক্যারিসম্যাটিক লিডারশিপ থাকে, এবং অবশ্যই আমরা তৃতীয় অবস্থান থেকে ওই জায়গাতে যদি সাপোর্ট করতে পারি। আমি জানি না পার্টির পলিসি কী হবে, বাট আমি একজন সাধারণ মানুষ এবং একজন কর্মী হিসেবে বলতে পারি যে আমাদেরকে ওই জায়গাটা চলে যেতে হবে। সেইখানে কিন্তু আমরা আপনার লিডারশিপকে আপনি কিভাবে, আপনার দলের লিডারশিপের কি ধরনের অবস্থান আপনি দেখতে চান? আমি যদি একজন সমর্থক হিসেবে এবং কর্মী হিসেবে দেখতে চাই, সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে আমাদের একটা সেন্ট্রাল ভূমিকা নিয়ে উই শুড ওয়ার্ক টুগেদার উইথ আদার পলিটিক্যাল পার্টিজ, and obviously the second largest party is Labour Party, there is no doubt about that. So we should go in harmony, not thinking of our own popularity, should be thinking of the biggest pictures of the nation, what could be good for the country. That should be our cases, because আমরা কিন্তু দুই পার্টি এখন wounded. There is no point of blaming each other, rather we should work together. I think that should be the best strategy for the time being. আমার লিভ ডিম শুরুতে ছোট্ট একটা অবজারভেশন আছে, সেটি হচ্ছে যে নিক ক্লেগ যখন ডেভিড ক্যামেরনের সঙ্গে কোয়ালিশন করে ক্ষমতায় আসলেন, তখন স্মরণকালের মধ্যে লিবডেমের ইমেজের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। মানে ব্রোকেন প্রমিসেস দেখতে দেখতে আমাদের কাছে অনেকে রীতিমতো ঘৃণা করে যে এরকম একটা মানুষ, এরকম একটা সম্ভাবনা নিয়ে আমি অনেকের কাছেই শুনেছি যে তারা লেবার পার্টি করেছে 20 বছর ধরে, 30 বছর ধরে তারা লিবডেমকে ভোট দিয়েছে। সেটা থেকে কি তারা আদৌ রিগেইন করতে পেরেছে? মানে এই যে রেপুটেশনটা নষ্ট হয়ে গেছে, মানুষের বিশ্বাস যে ভঙ্গ হয়েছে, সেই বিশ্বাস ভঙ্গের বেদনা কিন্তু মারাত্মক। অনেকে কিন্তু লিবডেম থেকে দূরে সরে থাকে। এখন ভোটের হিসাবে হয়তো মুন্না ভাই একটু সম্ভাবনা দেখছে যে না একটু বেটার হয়েছে, কিন্তু যদি সত্যিকার অর্থে ক্ষমতার কাছাকাছি আবার যেতে চান আপনারা, বা যদি ওইরকম ড্রাস্টিক কোনো একটা শিফট প্রয়োজন হয় আপনাদের, তাহলে কিন্তু ওটাকে রিগেইন করার জন্য ব্যাপক আপনাদের প্রোগ্রাম দরকার, কর্মসূচি দরকার, ফিলোসফিক্যাল একটা চেঞ্জ দরকার, এবং এই ফিলোসফিক্যাল চেঞ্জটা কিন্তু শুরুতে চলে যেতে হবে আমাদের সেই একদম গোড়ার দিকে যেই লিবডেম আমরা শুরুতে ফর্ম করেছিলাম, যখন হয়তো আমার জন্ম হয়নি, যে আমাদের ভূমিকাটা কোন জায়গাতে সমাজে। হ্যাঁ, নিক ক্লেগের যে ভূমিকাটা যেটা ছিল, সেটা আমি মনে করি যে ফর দ্য টাইম বিং দ্যাট ওয়াজ এ গুড ডিসিশন ফর হিম টু মেক দ্য পার্টি, টু ক্রিয়েট এ পিকচার ওভারঅল টু দ্য ন্যাশনাল। কেউ জানেই না যে লিবডেম কি জিনিস। যেমন আমি যখন টাওয়ার হামদারেও যেতাম, ইজ ইট রিয়েলি এ পার্টি? সো আমার মনে হয় যে ওই জায়গাটাতে একটা স্ট্যান্ড ছিল, বাট ইয়েস, এভরিবডি অ্যাকসেপ্টেড, ইভেন ক্লেগ হিমসেলফ পাবলিকলি অ্যাপোলোজাইজ দ্যাট ওয়াজ দ্য গ্রেটেস্ট মিস্টেক ফর দ্য পার্টি। অ্যান্ড আমি মনে করি যে ওই ড্যামেজ থেকে আমাদের, আমি জানি না, হয়তো আরও অনেক বছর চলে যাবে ওই ড্যামেজ থেকে চলে আসতে। আমি একটা কথা বলতে চাই, আপনারা সবাই কিন্তু নাইজেল ফারাজকে বাদ দিয়ে দিচ্ছেন। ব্রেক্সিট পার্টি হয়েছে, ব্রেক্সিট হয়ে গেছে, চলে যাচ্ছেন। আই ডোন্ট থিঙ্ক নাইজেল ফারাজ ইজ গোয়িং আউট অফ দ্য পলিটিক্যাল এরিনা। এটা কিন্তু ভাবাটা ঠিক হবে না। সেই ন্যাশনালিজমই বলেন, পপুলারিজমই বলেন, কিন্তু নাইজেল ফারাজ কিন্তু উনি থেকে যাবেন, নাইজেল ফারাজ নিজে থাকবেন, এবং আমার মনে হয় যে উনি অন্য নামে দল করবেন।
ব্রেক্সিট পার্টি নাম দিতে হবে না তো, ব্রেক্সিট হ্যাজ বিন অ্যাচিভড, বাট হি উইল নট গো আউট অফ দ্য পলিটিক্যাল এরেনা, আই ডোন্ট থিঙ্ক সো। হি ইজ গট স্টিল কোয়াইট এ বিট টু ইনফ্লুয়েন্স ভোটার্স ইন দিস কান্ট্রি। আমি সেটাই বলছিলাম দাদা, যে আমাদের এই যে আমাদের ব্রিটিশ রাজনীতিতে যে এই যে নতুন একটি ধারা, পপুলারিজমই বলেন কিংবা ন্যাশনালিজমই বলেন, এইটার অস্তিত্ব যতদিন যাবে তত হয়তো ঘনীভূত হবে, এবং সেটা একটি আশঙ্কার কথা। Yeah. How do you see the future of British politics? I think Boris Johnson has a massive job on his hand. You know, as soon as Brexit is done, we know is the issue right now. But once it's done, what next? You know, he still has to fix our NHS. He still has to undo some of the austerity cuts and some of the impacts it's had. You know, simple things like universal credit. It's been a complete mess. It's been shambles. The inequalities in our society that his party has created. Look at community safety, gangs, drugs, knife crime in London, and you know, across the country. He still has to go back to those core problems, and I don't think Boris Johnson has the quality to lead the country to try and solve some of the problems. You know, we talked a lot about the next leadership of the Labour Party. We talked about leadership in the Lib Dem, and charismatic keeps coming up in this conversation. But I want to ask, to what extent is charisma more important than leadership? Because we had a charismatic leader in Tony Blair. You know, there are lots of things I agreed with, but lots of things I disagreed with him. He was charismatic, but he took us into an illegal war in Iraq. Nick Clegg was another charismatic leader. We, along with the Tory government, took us into austerity. So, like we can. So what's your definition of a good, strong leader? What we need is someone with leadership, someone who's going to unite the country, and someone who's going to look beyond just one or two issues. Someone who's actually going to have a broad knowledge, even if a leader does not have the solution for everything, the most important thing to do is listen. One, you listen to your party. Two, you have to most importantly listen to the public. And so if this is the party issue we have right now in my party, is we're actually talking to ourselves. So we're talking to ourselves and saying our party is great and our leader is great and our manifesto is great, but actually the electorate has said we don't 100% believe everything that you've told us, or we don't 100% believe in your leader, we don't 100% believe in your Brexit stance, we don't 100% believe in your manifesto, and that's the issue. We need the electorate to tell us what's needed from us, not the other way around. And I think that's why right now I hope the Labour Party has a massive change, because we have a lot of we have a so do you believe that British politics has now got a different angle with it has a different nationalism and popularism issues in the place? It's going to change, because Brexit is not here forever. Brexit, as soon as Brexit is over, it is going to change, because what's going to happen next is everyone's going to have to deal with their day-to-day life and their day-to-day issues. And when they deal with the day-to-day issues, they need someone to find those solutions. Thank you. Bulbul? আমার কাছে যেটা মনে হয় যে আমরা রাজনীতিবিদদের কাছে অনেক বেশি প্রত্যাশা করে ফেলি, এবং প্রত্যাশার বিপরীতে যখন না পাওয়ার বেদনাটা যুক্ত হয় তখন আমাদের ফ্রাস্ট্রেশনটা বেড়ে যায়। আমার কাছে যেটা মনে হয় যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির যে মানুষের সঙ্গে যে কানেক্টিভিটি, এটা বাড়ানো দরকার, মানে যেটি কোনো রাজনৈতিক দলই ঠিক সেভাবে মানুষের কাছাকাছি পৌঁছতে পারছে না। যেমন ধরা যাক যে ব্রেক্সিট ইস্যুতে যখন প্রথম রেফারেন্ডামটা হয়, মানে রেফারেন্ডাম তো একটাই হয়েছে, তখন কিন্তু অনেকে জানতো না যে এটার কনসিকুয়েন্সটা কী হবে যারা ব্রেক্সিটের পক্ষে ভোট দিয়েছে। তো এই কাজটি কাদের ছিল? রাজনীতিবিদদের জানানোর কথা ছিল। মানে জেরেমি করবিনের প্রতি আমার একটাই ফ্রাস্ট্রেশনের মানে অন্যতম কারণ সেটি হচ্ছে যে এই মেসেজটা বা বার্তাটা তো দেওয়া দরকার ছিল যে তুমি এটা করলে ভালো, মানে অপশনগুলো যখন আপনি তুলে ধরবেন তখন মানুষের জন্য কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে সুবিধা হয়, যেটাকে আমরা ইংরেজিতে বলি ইনফর্মড ডিসিশন, তাই তো? তো সেই জিনিসটা হচ্ছে না। আমি আসমার সঙ্গে সম্পূর্ণ একমত। তিনি যেমনটি বলেছেন যে এই ব্রেক্সিটের ইস্যুটা শেষ হয়ে যাওয়ার পরে অসংখ্য বিষয় আসবে, এনএইচএস থেকে শুরু করে এডুকেশন, আনএমপ্লয়মেন্ট, এই যে মানে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার আমাদের এই অঞ্চলে একটা বিরাট সমস্যা। তো এই বিষয়গুলোকে আলাদাভাবে অ্যাড্রেস করতে হলে মানুষদেরকে অ্যাওয়ার করার কিন্তু কোনো বিকল্প নেই। আমরা যদি মনে করি যে একজন মানুষ ফান্ড অ্যালোকেট করবে, কিছু প্রোগ্রাম দিয়ে দিবে, কিছু স্ট্রাকচার দিয়ে দিবে, তাতে দেশের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে, সেটা তা না। নাগরিক হিসেবে আমাদের যে দায়িত্ববোধের জায়গাটা, মানুষকে সম্পৃক্ত করার যে কাজটা, সারা পৃথিবীতে এটা কিন্তু রাজনীতির একটা বড় সংকট। আপনি ভারতে দেখেন, আপনি যুক্তরাষ্ট্রে দেখেন, আপনি বাংলাদেশে দেখেন, মানুষের সঙ্গে মানুষের যে কানেকশনটা, হ্যাঁ, রাজনীতির সঙ্গে মানুষের কানেকশনটা, সেটা ডিটাচ হয়ে যাচ্ছে। মানে একটা ভোট দেওয়া ছাড়া ওই মানুষগুলোর কিন্তু পলিটিক্যাল প্রসেসে কোনো অংশগ্রহণ নাই। এটাকে এনশিওর করতে হবে।
রাজনীতিবিদদের উপর ভরসাটা কমে যাচ্ছে দিন দিন, এবং রাজনীতিবিদদের উপর কি বলবো তাদের ভারসাম্যহীন অবস্থানটা রাজনীতিবিদরা জনবিচ্ছিন্ন এই কারণে কারণ তারা নিজেরা এরকম একটা ঘরের মধ্যে বসে সিদ্ধান্ত নিয়ে ঠিক করছেন যে আপনার কোনটা দরকার, আমার কোনটা দরকার, কিন্তু সেটা কোনটা ভালো আমাদের জন্য সেটা আপনার সঙ্গে কথা বলতে হবে, মানুষের সঙ্গে যোগাযোগটা বাড়াতে হবে। তো আপনি একজন কাউন্সিলর বা একজন এমপি সপ্তাহে একদিন শুধু সার্জারি করলেই কিন্তু মানুষের সঙ্গে কানেকশনটাকে এস্টাবলিশ করা যায় না, তাকে কিন্তু বিয়ন্ড মানে তার যে বাউন্ডারি সেটির বাইরে গিয়ে কাজ করতে হয়। তো ওই ডেডিকেশনটা আমার কাছে মনে হচ্ছে যে ইদানিং একটু অনুপস্থিত। রাজনীতিবিদরা যদি সত্যিকার অর্থেই দেশের ভালো কিছু করতে চান, কারণ এখানে দুজন রাজনীতিবিদ আছেন এবং এই অনুষ্ঠান দেখছেন অনেকেই আছেন যারা মেইনস্ট্রিম পলিটিক্স করছেন, তাদের এই বার্তাটা মাথার মধ্যে রেজিস্টার করা দরকার যে তাদের মানুষের একেবারে দরজায় পৌঁছাতে হবে। দর্শক, বিদায় নিচ্ছে আজকের মতন। আগামী মঙ্গলবারের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।